ম্যাথ এমসিকিউ কীভাবে খুব সহজে সমাধান করা যায় তার দ্বিতীয় 2 নাম্বার এপিসোড এটি। তো আমি প্রথমেই উদ্ভাসের 1 নাম্বার পর্বে উদ্ভাসের কিছু প্রশ্ন সমাধান করে দেখিয়েছি খুব সহজেই, খুব তাড়াতাড়ি আমরা কীভাবে এমসিকিউ সমাধান করতে পারি। আজকে তার 2 নাম্বার পর্ব, এটা উদ্ভাস থেকে প্রশ্নগুলো নেওয়া। উদ্ভাসে যে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের স্পেশাল যে এক্সাম হচ্ছে 3টা, আজকে 3 নাম্বার এক্সাম হলো। তো আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি। তো শুরু করি আমি প্রথম 1 নাম্বার প্রশ্ন। তো 1 নাম্বার প্রশ্নটা স্ক্রিনে আসবে, আপনারা একবার দেখে নিন। এটা ছিল 1 নাম্বার প্রশ্ন। সাইন 20 ডিগ্রি, সাইন 40, সাইন 60, সাইন 80 ইকুয়াল কত? এখানে এ নাম্বার অপশন আছে √3/8, বি নাম্বারে 1/8, সি নাম্বারে 3/16, ডি নাম্বারে 1/16। তো আমরা এই ধরনের প্রশ্ন করে এসেছি, আমাদের বইয়ে আছে এই প্রশ্নগুলা। তো আমরা কীভাবে করতাম, উদ্ভাসে এইভাবে করে দেওয়া আছে। প্রথমে আমরা এখানে 2 গুণ করে নিয়ে সাইন 2 সাইন এ সাইন বি এর সূত্র ফেলাইতাম, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তারপরে এখানে 60 মান আমরা জানি √3/2 বসাইলাম, সাইন 80। আবার এখানে সূত্র ফেলাবো, এখানে কাটা যাবে, তারপরে আমরা উত্তর পাবো 3/16। তো এটা অনেক লম্বা প্রসেস। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় আমরা এত সময় পাবো বলে আমার মনে হয় না, আবার এত বড় জায়গাও পাবো না। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সহজে কীভাবে সমাধান করতে পারি তার একটা পদ্ধতি আমি বলে দিই। তো আমার পদ্ধতিটা হলো, কোনো প্রশ্নে যদি সাইন আলফা সাইন 60 মাইনাস আলফা সাইন 60 প্লাস আলফা যুক্ত কোনো এই ধরনের সিরিজ থাকে, তাহলে আমরা এই 3টার মান লিখতে পারি সাইন 3α/4। তো আমরা এখানে এই প্রশ্নটা লক্ষ্য করি। প্রথমে কি আছে, সাইন 20, সাইন 40, সাইন 60, সাইন 180। তো আমাদের এখানে টার্ম কয়টা? 3টা, এই সূত্র অ্যাপ্লাই করার জন্য। তো এখানে 4টা টার্ম আছে, তাহলে তার মধ্যে আমরা 60-এর মান কিন্তু জানি। সাইন 60-এর মান কত? সাইন 60-এর মান √3/2, এটা আমাদের জানা। তাহলে আমাদের আর থাকলো 3টা। তো এখানে সাইন 20, সাইন 40, সাইন 80। এখন যদি আমরা এই সূত্রে এইখানে অ্যাপ্লাই করতে যাই, যদি আলফার মান 20 ধরি, আলফা ইকুয়াল 20 ধরি, তাহলে কি হচ্ছে, আলফা সাইন 20 সাইন, এখানে আমি লিখি আলফা ইকুয়াল এর রাশিতে 20 বসাই যদি দিই, সাইন 20, আমি এটা বিস্তারিত করে দিচ্ছি সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করব। সাইন 60 মাইনাস 20, তাহলে কত হচ্ছে, সাইন 40, সাইন 60 প্লাস 20, সাইন কত হচ্ছে, 80। দেখেন এখানে সাইন 20, সাইন 40, সাইন 80, সাইন 20, সাইন 40, সাইন 80। এখানে তাহলে আমাদের কত হচ্ছে, সাইন 3 × 20/4। আর সাইন 3 বেশি কত, 60। আর সাইন 60-এর মান কত আমরা জানি, √3/2 ইন্টু কত, 1/4। তাহলে কত হচ্ছে এখানে, √3/8। আর আমরা সাইন 60-এর মান কত জানি, √3/2। তাহলে এখানে আমাদের উত্তর হবে √3/2 ইন্টু 8, তাহলে এটা হচ্ছে 3/16। তাহলে উত্তর কত, সি। তো এখানে প্রসেসটা বিশাল বড়, তো আমরা এটা বিস্তারিত বলে দিলাম। আমরা পরীক্ষা আসলে কীভাবে করব, এখানে আমাদের সাইন 60-এর মান জানা √3/2, এখানে আমরা লিখে নিলাম মনে করেন √3/2। আর এখানে কত, সাইন 20, 40, 80, যা আমাদের সাইন এই সূত্রটাকে সমর্থন করে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিলাম সাইন 3α/4, সাইন 3α-র মান কত, 360, তাহলে √3/2 ইন্টু 4 ইন্টু √3/2। তো এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা এটা সাইনের ক্ষেত্রে করলাম, যদি সাইন এই ধরনের থাকে। তো এই যে কস থাকলে আমরা কি করব, আমাদের বইয়ে কসেরও অনেক অঙ্ক আছে। তো সাইন আর কসের ক্ষেত্রে অনেকটা একই ধরনের। যদি অঙ্কটা এই ধরনের থাকতো, কস আলফা কস 60 মাইনাস আলফা, আবার কস 60 প্লাস আলফা, তাও একই হইতো, কস 3α/4। তো এই ট্রিক্সটা যদি আমরা মনে রাখি, নোট করে নিতে পারি আমরা, তাহলে আমাদের পরীক্ষায় অনেক সময় বেঁচে যাবে। আবার আমাদের সাইন কস আমরা জানলাম, তো এখন যদি 10 থাকতো পরীক্ষায়, তাহলে কি হবে, আমরা যদি এটাকে 1 নং ধরি আর এটাকে 2 নং ধরি, এদেরকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা কী পাচ্ছি দেখি, আমরা পাবো tan আলফা tan 60 মাইনাস আলফা tan 60 প্লাস আলফা ইকুয়াল আমরা পারবো tan 3α। তো আমরা এই 3টা যদি সূত্র যদি আমরা মনে রাখতে পারি,
তাহলে আমরা এই ধরনের প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারবো। এই যে এই সূত্রটা দিয়ে যে কতবার একটা প্রশ্ন আসছে আমাদের ভর্তি পরীক্ষা, আমরা যদি প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করি তাহলে আমরা দেখতে পারবো। ইভেন বুয়েটে রিটেনও এই প্রশ্নটা আসছে, যে প্রশ্নটা এরকম 10 20 10 30 না 10 20 10 40 10 60 আর 10 80 ইকুয়াল কত। এই প্রশ্নটা যে কতবার আসছে, মনে করেন এমসিকিউ বা রিটেনও আসছে, এমনকি এমসিকিউতে আসছে। তো আমরা যদি এখানে যদি আলফা ইকুয়াল 20 ধরি তাহলে কত, এই যেখানে দেখেন 10 20 10 60 - 20 মানে 10 40, 10 20 আছে 10 40 আছে, আবার 60 প্লাস আলফা 10 80 10 80ও আছে, আর বাকি থাকতেছে 10 60, 10 60 মান তো আমরা জানি √3। তাহলে এটা আমরা কত পাচ্ছি 10 3 আলফা। তো 3 × 20 × 10 60, তাহলে আমাদের উত্তর কত আসছে যে 10 60 স্কোয়ার 10, তাহলে √3 স্কোয়ার ইকুয়াল 3। তো এটা যদি এমসিকিউ আসে তো আমরা যে খুব সহজে করতে পারবো এই সূত্রটা মনে রাখতে পারলে। রিটেনে তো আমরা জানি রিটেনের প্রসিডিউর, তো আমি এটা এমসিকিউর জন্য বলতেছি। এই তিনটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট সূত্র ভর্তি পরীক্ষার জন্য, যদি তাড়াতাড়ি আমরা এমসিকিউ সলভ করতে চাই। যে সাইন আলফা সাইন 60 - আলফা সাইন 60 প্লাস আলফা ইকুয়াল সাইন 3 আলফা/4, কস আলফা কস 60 - আলফা কস 60 প্লাস আলফা ইকুয়াল কস 3 আলফা/4, টেন আলফা টেন 60 - আলফা টেন 60 প্লাস আলফা ইকুয়াল টেন 3 আলফা। তো আমরা আশা করি এই টেকনিকটা ভালো লাগছে। তো আমরা এখন 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে, দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে ছক্কা দ্বয়ের মোট পয়েন্ট 8 আসার সম্ভাবনা কত। তো আমাদের এটা সাধারণত করার প্রসিডিউর কি, আমরা কীভাবে করতাম, আমরা হয়তো বা এই যদি জানা থাকে আমাদের এই ছকটা আঁকতাম। ছকটা আঁকে আমরা জানি যে এইভাবে কোণে কোণে দাগ টানে আমরা একই যোগফল পাইতে পারি। যেমন এই যে 6 2 এই কোণে কোণে যদি দাগটা টানি তাহলে আমরা সবগুলোর যোগফল 8 পাবো। এই ধরনের কয়টা আছে, 1 2 3 4 5টা, তাহলে আমাদের উত্তর কত 5/36। এটা যদি আমাদের জানা থাকতো এই টেকনিকটা। আবার এই টেকনিকটা না জানা থাকলে আমরা এইভাবে করতাম, দেখতাম যে 8 কীভাবে আসে, 2 + 6 হলে 8 আসে, 3 5 হলে 8 আসে। এ ধরনের কয়টা কেস হচ্ছে আমরা হিসাব করে বের করতাম। মাঝখানে যদি আমাদের যদি একটা কেস না আসতো তাহলে উত্তর ভুল, নাম্বার পাইতাম না। আবার আমাদের পরীক্ষার টেনশনে যদি একটা ভুলে যেতাম, একটা না আনতে পারতাম, বা অনেক কাহিনী ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে। তো আমরা এ ধরনের প্রশ্নগুলা কীভাবে সমাধান করতে পারি, তো আমি এটা একটা টেকনিক দেখাই। তো আমাদের প্রথমে আমাদেরকে এইভাবে যদি আমরা একটা দাগ টানি, তাহলে আমাদের লুডোতে যোগফল সর্বোচ্চ কত আসতে পারে। দুইবারে যদি 1 আসে তাহলে কত আসবে, 2 আসবে। আর দুইবারে যদি 6 পারে তাহলে কত আসবে, 12 আসবে। মাঝখানে আমরা যদি এখানে 3 4 5 6 7 8 9 10 11 12, এখন আমরা এখানে লুডোতে আমাদের সর্বনিম্ন কত, 1 2 3 4 5 6, 6 সর্বোচ্চ লুডোতে সংখ্যা। তারপরে আবার কমাই 5 4 3 2 1। অনেকে মনে করতে পারেন এটা কী লিখলাম, এটা একটা টেকনিক। এই যে দেখেন এখানে এই বরাবর আমাদের থাকবে যোগফল বা মোট পয়েন্ট, আর এই বরাবর অনুকূল ঘটনা। তো এখানে দেখেন এখানে কত বলছিল, পয়েন্ট 8 আসার সম্ভাবনা কত, এই যে দেখেন 8 যোগফল 8 আসার সম্ভাবনা কত, অনুকূল ঘটনা 5। তাহলে এই যে দেখেন, তাহলে আমাদের অনুকূল ঘটনা 5, আর আমাদের দুইবার ছক্কা পড়ার মোট নমুনা ক্ষেত্র 6 × 6 36, তাহলে উত্তর আমাদের 5/36। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, খুঁজে বার করা করি। আর এটা যদি আমরা মনে রাখি, প্রথমে আমরা সর্বোচ্চ যোগফল লিখবো, সর্বনিম্ন যোগফল। এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আপনারা না দেখে থাকলে দেখবেন, লুডো ট্রিক্স প্রবাবিলিটি ট্রিক্স নামে ভিডিওটা। তো এটাতে আমি বিস্তারিত ব্যাখ্যা করছি কেন এরকম হয়। তো আমাদের যদি বলতো যে মোট পয়েন্ট 6 আসার সম্ভাবনা কত, তাহলে আমাদের যোগফল কত 6 আসে এখানে, তাহলে আমাদের তাও 5/36 হতো, তাহলে আমাদের অনুকূল ঘটনা তাও 5 হইতো। আবার যদি আমাদেরকে বলতো যে 10 হওয়ার সম্ভাবনা কত মোট পয়েন্ট, তাহলে যোগফল 10, যোগফল 10-এর জন্য অনুকূল ঘটনা কত 3। তাহলে এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই ছকটাও আঁকতে হয় না আর কি। এটা ছিল লুডো, এটা ছিল 2 নম্বর প্রশ্ন আমাদের। তো আমরা এখন 3 নম্বর প্রশ্নে যাই।
এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন, সাইন কট ইনভার্স টেন কস ইনভার্স 3/4 ইকুয়াল কত। তো এগুলো আমরা সবাই পারি, খুব সহজ জিনিস। তা আমাদের প্রথমে কি করতে হয়, সাইন কট ইনভার্স টেন ইনভার্স কস ইনভার্স প্রশ্নটা লিখলাম, কসকে টেনে রূপান্তর করলাম ত্রিভুজ আঁকে, মনে করেন এখানে কসের 3/4 দেওয়া আছে, তাহলে এখানে 4 আর ভূমি 3, এটা √7, তারপর 10 লিখলাম √7/3, তারপর আমরা 10 কাটা চলে গেল, এটা থাকলো, আবার একটা ত্রিভুজ আঁকবো, কট দেওয়া আছে, তাহলে √7/3, তাহলে এটা আমাদের আসবে কত 4, আবার কটটাকে সাইনে রূপান্তর করলাম 3/4, তারপর উত্তর পেলাম 3/4। তো এইভাবে আমরা সবাই পারি, এটা একটা লম্বা প্রসিডিউর, লিখিত আসলে আমাদের এইভাবে করতে হয়। তো এমসিকিউর ক্ষেত্রে আমাদের এটা উত্তর কী হবে, দেখেন এখানে 3/4 আছে, আমাদের উত্তরও কিন্তু 3/4, তাহলে আমাদের উত্তর কত এ। তো এটা কীভাবে হইল, এই যে দেখেন, সাইনের অনুবন্ধী কি কস, টেনের অনুবন্ধী কি কটের অনুবন্ধী কি টেন, এই ধরনের যদি থাকে তাহলে আমাদের উত্তর যেটা আমাদের প্রশ্নে থাকবে ওইটাই উত্তর আসবে। মনে করেন এই ধরনের যদি প্রশ্ন থাকতো কট টেন ইনভার্স, আর এখানে আমাদের থাকতো কস সাইন ইনভার্স এক্স, তাহলে এটার মান কত হইতো, এটার মান আমাদের এক্স হইতো। এই যে দেখেন, কসের অনুবন্ধী সাইন, কটের অনুবন্ধী টেন, এরকম যদি হইতো, মনে করেন স্যাক কট এখানে ইনভার্স হবে, এখানে হবে না, প্রথমে মনে করেন স্যাক থাকতো, তারপরে কট ইনভার্স, তারপর মনে করেন কস, তারপর মনে করেন সাইন ইনভার্স, আবার মনে করেন টেন ইনভার্স, মনে করেন না টেন ইনভার্স হবে না, কসেক ইনভার্স এক্স, এটা ইকাল কত। এই যে দেখেন, কসেকের অনুবন্ধী কি, সেকের অনুবন্ধী কসেক, কটের অনুবন্ধী কত টেন, আর কসের অনুবন্ধী সাইন, তাহলে এটা আমাদের উত্তর হতো এক্স। এ ধরনের যদি অনুবন্ধী আকারে যদি থাকে, আবার এই অনুবন্ধীটা উল্টাপাল্টা করে হইলে কিন্তু এটা খাটবে না। অনুবন্ধীটা যদি উল্টাপাল্টা হয়, এখানে অনুবন্ধীটার একটা সিকোয়েন্স থাকতে হবে, যেরকম এটাতে আছে এটাতে আছে। মনে করেন এরকম যদি থাকতো সাইন কস ইনভার্স কট টেন ইনভার্স এক্স ইকুয়াল, কিন্তু এক্স হবে না, কারণ দেখেন এখানে কটের কিন্তু অনুবন্ধী না, সাইন কিন্তু টেনের অনুবন্ধী না, এই ধরনের অনুবন্ধী আকারে থাকতে হবে আর কি। তো এই প্রশ্নটা আমাদের প্রচুর আসে, এই ধরনের প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় সাধারণত অনুবন্ধী আকারেই দেওয়া থাকে। তো আমরা এটা একটু লক্ষ্য করবো, তো এটা উত্তর ই। এটা ছিল টেকনিক, অনুবন্ধী থাকলে যেটা প্রশ্ন থাকে ওইটাই উত্তর হয়। তো তারপরে আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন আমাদের বৃত্ত থেকে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের উপরে 4 - 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নিচের কোনটি। তো স্পর্শকের সমীকরণ দেওয়া আছে 4টা, আমাদের একটা উত্তর হবে। আবার আমরা সলিউশন কি জানি, স্পর্শকের সমীকরণ বৃত্তে কি জানি, এক্স x1 x y1 y প্লাস, এটা সূত্র আমরা সবাই জানি, প্লাস সি। স্পর্শক সমীকরণে এক্স স্কোয়ারকে আমরা x1 লিখতে পারি, ওয়াই স্কোয়ারকে y1 দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, এক্সকে x প্লাস x1/2, ওয়াইকে y প্লাস y1/2, এইভাবে আমরা প্রতিস্থাপিত করে স্পর্শক সমীকরণ বের করি। তো আমরা স্পর্শক সমীকরণ যে বের করছি, এখানে প্রথমে এই যে এই সূত্র অ্যাপ্লাই করে 4x 11y, বিশাল বড় হিসাব, তো আমরা হিসাব করে এটা বের করতে পারি। এটা তো আমাদের বেশি সময় লাগবে না। তো এর থেকে তাড়াতাড়ি আমরা কীভাবে করতে পারবো, মনে করেন যে অপশনগুলো চেক করেন, দেখেন প্রত্যেকটা অপশনেতে ঢাল কিন্তু 5/12 দেওয়া আছে, এটা তো ঢাল 5/12, এটা তো 5/12, এটা তো 5/12, এটা তো 5/12। এখন আমাদের শুধু সিটা নির্ণয় করতে হবে। এখন এই বিন্দুটা কিন্তু এই রেখা দিয়ে যাবে, তো আমরা এখন যদি অপশনগুলোতে এক্স এর মান বসাই দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি মিলাই, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো, এত কিছু আমাদের লেখার কোনো প্রয়োজন ছিল না। তো আমরা পরীক্ষা আসলে এভাবে করবো, এভাবে যেহেতু ঢালগুলো সবগুলো সমান। তো আমরা যদি বিন্দুটা এখানে বসাই দেখি কি হয়, এখানে মনে করেন 4 এখানে বসালাম, 4×5 = 20, 20 প্লাস 11 × 12 132, কত আসলো 152। এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তাহলে এটা উত্তর। এগুলাতে বসাইলে তো 152 আসবে না, তাই আমাদের এগুলো উত্তর হবে না, যেহেতু এই বিন্দুটা এই রেখা দিয়ে যাবে, তাই আমরা এভাবে বের করতে পারি, এত কিছু আমাদের করার প্রয়োজন ছিল না। তো এইভাবে আমরা এটা করতে পারি। নেক্সট প্রশ্নটা আমাদের একই ধরনের, আমি এই ব্যাপার
নেক্সট প্রশ্নটা বৃত্ত থেকে কোনো বৃত্তের কেন্দ্র 2, 3 ও বৃত্তের উপর একটি বিন্দু 1, 1 হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এটা খুব সহজ, কেন্দ্র দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ বের করতে পারবো, এটা আর এটার মধ্যবর্তী দূরত্বই আমাদের ব্যাসার্ধ। তারপর আমরা x মাইনাস h হোল স্কোয়ার h মাইনাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইন্টু ইকুয়াল আর স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করে সুন্দরভাবে এটা বের করতে পারবো। এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কীভাবে উত্তরটা করতে পারি, মনে করেন এখানে কেন্দ্র কত আছে 2, 3, তো আমরা এখানে আগে চেক করি যে কোথায় কোথায় কেন্দ্র 2, 3 আছে। তো এটাতে আছে, এটাতে মনে করেন 4কে 2 দিয়ে ভাগ দিলে কত 2, এটাকে 6কে 2 দিয়ে ভাগ দিলে কত 3, এটাতে আছে, এটা আমাদের উত্তর হইতে পারে। এটাতে নাই, এটা কাটা। এটাতে আছে, তো এটা আমাদের উত্তর হইতে পারে। এটাতে নাই, এটা কাটা। এখন আমাদের হয় উত্তর এ, হয় উত্তর সি। এখানে দেখেন, এখানে শুধু -8 আছে, এখানে +8 আছে। এখন এটা আমরা কীভাবে বের করতে পারবো যে এখানে -8 হবে না +8 হবে? তো আমরা এই বিন্দুটা এই রেখাতে বসাই দিই, দেখি কোনটাতে শূন্য আসে। তো আমরা যদি এখানে বসাই, এখানে কত পাবো 1 +1 -4 -6, তো এটা ইকুয়াল আমরা কত পাচ্ছি -8। এখানে কত আছে +8, তাহলে এটা ইকুয়াল কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে এটাই আমাদের উত্তর। এটা আছে -8, তাহলে তো -16 হয়ে যাচ্ছে। তো -16 তো উত্তর হতে পারে, -16 তো রাইট হ্যান্ড সাইডে নাই, তো এটা আমাদের উত্তর হবে না, তো আমাদের উত্তর ই। তো এইভাবে আমরা অপশন টেস্ট করে খুব সুন্দরভাবে করতে পারি, যেহেতু ওই বিন্দুটা দিয়ে যাবে সমীকরণটা, আবার কেন্দ্র দেওয়া আছে। প্রথমে আমরা কেন্দ্রগুলো যদি বের করে নিই, তাহলে আমাদের মধ্যে 2টা অপশন কমে গেল, তাহলে আমাদের অতগুলো চেক করতে হচ্ছে না, একটা অপশন চেক করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। আর এইভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগে যাবে, এটা এভাবে করাই বেটার। লাস্ট প্রশ্ন আমাদের কণিক থেকে, কোনো একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেওয়া আছে, তাহলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা পরাবৃত্ত সমীকরণ নির্ণয়ের জন্য কি জানি, আমাদের প্রয়োজন উপকেন্দ্র আর দিকাক্ষ, তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। তো আমরা এর জন্য কি করতে পারি, প্রথমে আমরা উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে, অক্ষরেখা বের করলাম, অক্ষরেখা থেকে উপকেন্দ্র বের করলাম, এই দুইটার ছেদবিন্দু অক্ষরেখা আর উপকেন্দ্রগামী লম্বের উপকেন্দ্র বের করলাম, উপকেন্দ্র পাইলাম। তারপর আমরা দিকাক্ষ বের করলাম, দিকাক্ষ বের করে আমরা সবাই জানি এসপি ইকুয়াল ইপিএম, উপকেন্দ্র কি যেন উৎকেন্দ্রিকতা পরাবৃত্তের জন্য 1। তো আমরা এইভাবে করতে পারি। তো এটা আমাদের অনেক বড় প্রসেস, তো এটা আমরা খুব তাড়াতাড়ি কীভাবে করতে পারি দেখি। তো আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের শীর্ষবিন্দু কোথায়, মূল বিন্দুতে। আর এটা কি দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, x+2। তো x+2 x ইকুয়াল কে, এই সমীকরণটা কী ধরনের সমীকরণ, এটা একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আবার এখানে কে এর মান কত -2, তাহলে কোথায়, তাহলে ঋণাত্মক দিকে। তো ওয়াই অক্ষের সমান্তরাল ঋণাত্মক দিকে, তাহলে কি ধরনের হবে, অবশ্যই এই দিকে হবে, উপকেন্দ্রিক লম্ব, এটা হবে আমাদের উপকেন্দ্রিক লম্ব। তাহলে আমরা পরাবৃত্তটা, যেহেতু এটা উপকেন্দ্রিক লম্ব, এটা যদি উপকেন্দ্রগামী, তাহলে পরাবৃত্তটা আমাদের অবশ্যই এই ধরনের হবে। তো আমরা এইটুক দূরত্ব কি বের করতে পারবো না, অবশ্যই পারবো। এটা আমাদের কি ছিল পরাবৃত্তে এ, তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব যদি বের করি, লম্ব দূরত্ব কি, মোট অফ এক্স এর মান 0 + 2 √1, তাহলে এটা কত পাচ্ছি 2। তাহলে এটা আমরা কত পারলাম, এর মান কত 2। এখন আমাদের তাহলে এটা যেহেতু, তাহলে আমাদের এটা আদর্শ সমীকরণ কি হবে, আদর্শ সমীকরণ y² ইকুয়াল -4ax। তো আমাদের এর মান পাই গেছি, তাহলে আমাদের কী হবে y² -8x। তো y² -8x কোথায়, এই নাম্বার। তো এইভাবে আমাদের করা বেটার, কারণ এটা দিয়ে খুব তাড়াতাড়ি সম্ভব। আর এইভাবে আমাদের উপকেন্দ্র, অক্ষরেখা, উৎকেন্দ্রিকতা, দিকাক্ষ এতগুলো বের করতে করতে সময় শেষ হয়ে যাবে, অত সময় আমরা পাবো না, অত জায়গা পাবো না। তো এইভাবে করা নিয়ে বেটার। তো এই গেল আমাদের আজকের, আমি 6টা প্রশ্নের সমাধান করে দিলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি এটাতে উদ্ভাসে আমার ভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেল, এরপরে বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা হবে। তো ওই পরীক্ষায় যদি কোনো টেকনিক আমার মনে পড়ে, তাহলে আমি ওইগুলা নিয়ে ভিডিও তৈরি করার আশা আছে। তো সাথে থাকবেন, শেয়ার করবেন অবশ্যই।